ইরানের রাজধানী তেহরান একসময় যে শহরকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক শক্তির প্রতীক হিসেবে দেখা হতো, আজ সেই শহরের রাস্তায় রাস্তায় শুধু একটাই স্লোগান, আজাদি আজাদি, স্বাধীনতার ডাক। ক্রমাগত বিক্ষোভে উত্তাল তেহরান, ইস্পাহান, ইয়াজদ সহ একাধিক শহর। এই বিক্ষোভে শুধু সরকারের বিরুদ্ধেই ক্ষোভ নয়, খোলাখুলিভাবে শোনা যাচ্ছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর দাবি, ইসলামিক শাসন পতনের দাবি। বলা হচ্ছে 1979 সালের ইসলামিক রেভলিউশনের পর এটি ইরানের ইতিহাসে সবচাইতে বড় এবং সবচেয়ে গভীর প্রোটেস্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই বিক্ষোভ? কেন ইরানের ছাত্র সমাজ, ব্যবসায়ী শ্রেণী, এমনকি মধ্যবিত্ত জনগোষ্ঠী ইসলামিক শাসন থেকে বেরিয়ে আসতে চাইছে? তেল সমৃদ্ধ দেশ, শক্তিশালী সামরিক বাহিনী থাকার পরও কেন ইরানের অর্থনীতি আজ ভেঙে পড়ার পথে? আর এই আন্দোলন কি সত্যি আয়াতুল্লাহ খামেনির শাসনের পতন ঘটাতে পারবে? এর পেছনে কি পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ইসরায়েলের কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্র আছে? আর যদি ইরানের ইসলামিক শাসনের পতন ঘটে, তবে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে যাবে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আজকের এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এই বিশ্লেষণ। আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন। আমাদের ফিরে যেতে হবে 1979 সালে। ইসলামিক রেভলিউশনের আগে ইরানে ক্ষমতায় ছিলেন মোহাম্মদ রেজা শাহ পাহলভি। পশ্চিমপন্থী এই শাসক ইরানের অর্থনীতির নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছিলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নামে পণ্যের দাম বেড়ে দেওয়া হয়েছিল তখন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইরানের ঐতিহ্যবাহী ব্যবসায়িক শ্রেণী, যাদেরকে বলা হয় বাজারি। এই বাজারিরাই দোকানপাট বন্ধ করে স্ট্রাইক শুরু করে দিয়েছিল। শুধু তাই নয়, শাহকে ক্ষমতা থেকে সরাতে আয়াতুল্লাহ খামেনির সমর্থকদের অর্থায়ন করেছিল তখন। ইসলামিক শাসনের জন্মের পেছনে এই ব্যবসায়ী শ্রেণীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে ইরানের শাসক গোষ্ঠী ও বাজারিদের মধ্যে এক ধরনের অলিখিত সমঝোতা ছিল, কিন্তু আজ সেই ইতিহাস যেন একেবারে উল্টো পথে হাঁটছে। বিগত কয়েক বছরে ইরানের দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সাধারণত মানুষের চাপ সামলাতে সরকার আবারও পণ্যের দাম বেঁধে দিয়েছে ঠিক আগের মতো। উদ্দেশ্য ভালো, জনগণ যেন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারে সুলভে, কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। ব্যবসায়ীরা যখন কাঁচামাল কিনছে, তখন তাদের বেশি দামে কিনতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে, আমদানির খরচও বাড়ছে, অথচ বিক্রির সময় সরকার নির্ধারিত দামের বেশি নেয়ার সুযোগ নেই, কারণ সরকার দাম বেঁধে দিয়েছে। এর ফলাফল দিনের পর দিন লোকসান গুনছেন ব্যবসায়ীরা। আজকের দিনে ইরানের বহু ব্যবসায়ী কার্যত নিজেদের পকেট থেকে টাকা দিয়ে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এই অবস্থায় ক্ষোভ জমাট বাঁধাটাই একেবারেই স্বাভাবিক। এর সঙ্গে যুক্ত হচ্ছে ভয়াবহ পানি সংকট। দীর্ঘ খরার কারণে খাদ্যশস্য উৎপাদন কমে গেছে ইরানের। ইরানকে বাইরের দেশ থেকে গম, চাল, ভুট্টো, এমনকি গবাদি পশুর খাদ্য পর্যন্ত আমদানি করতে হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য চলে ডলারে, আর এখানেই শুরু হয় ইরানের সবচাইতে বড় সংকটের। ইরানের রিয়েলের মূল্য এতটাই পড়ে গেছে যে $1 বিপরীতে প্রায় 14 লক্ষ রিয়াল দিতে হচ্ছে। ব্যবসায়ীরা রিয়েল দিয়ে পর্যাপ্ত ডলারও পাচ্ছে না, ফলে পণ্য আমদানি করা যাচ্ছে না। এই অর্থনৈতিক বাস্তবতাই আজ বাজারিদের রাস্তায় নামিয়েছে। এবার প্রশ্ন হলো, এই অবস্থার জন্য আসলে দায়ী কে? ইরানের ইসলামী রেভলিউশনের মাত্র 2 বছরের মধ্যেই শুরু হয় ইরাক ইরান যুদ্ধ। টানা 8 বছর ধরে চলা এই যুদ্ধে ইরানের অর্থনীতি ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর বছরের পর বছর ধরে ইসরায়েলের সঙ্গে প্রক্সি যুদ্ধ চলে। ইরানের যে কয়েকটা প্রক্সি গোষ্ঠী আছে, এই সব গোষ্ঠীকে সমর্থন দিতে গিয়ে বিপুল অর্থ ব্যয় করে ইরান। উন্নত মিসাইল, ড্রোন, সামরিক প্রযুক্তিতে বিনিয়োগ। অন্যদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক ক্রমাগত খারাপ হতে থাকে ইরানের। একের পর এক নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে প্রায় পঙ্গু করে ফেলেছে। তেল আছে কিন্তু বিক্রি করা যাচ্ছে না, অস্ত্র বানানো যাচ্ছে কিন্তু রপ্তানি করা যাচ্ছে না। ফরেন রিজার্ভ ক্রমশই
ফুরিয়ে যাচ্ছে। আজকের দিনে ইরানের জিডিপি প্রায় $356 বিলিয়ন, কিন্তু প্রবৃদ্ধি মাত্র 0.5%। কোথাও কোথাও আবার নেগেটিভ গ্রোথ। জনগণ বুঝতে শুরু করেছে এই সংকট একদিনে তৈরি হয়নি। লাগাতার যুদ্ধনীতি, সামরিক ব্যয়, উন্নয়নের বদলে ক্ষেপণাস্ত্র, সব মিলিয়ে এই পরিণতি ইরানের। এই বাস্তবতায় রাস্তায় নেমেছে ছাত্র সমাজ। তেহরানের অন্তত 6টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আন্দোলনে যুক্ত। ইস্পাহান, ইয়াজদেও একই চিত্র, স্লোগানে ভয় পেও না, সবাই একসাথে আছি। ইরানের রেভলিউশনারি গার্ড গুলি চালিয়েছে, পাল্টা প্রতিক্রিয়ায় বেশ কয়েকজন সদস্য নিহতও হয়েছে। পরিস্থিতি এখন দিন দিন সহিংসতায় রূপ নিচ্ছে। তবে এই আন্দোলনের কারণ শুধু অর্থনীতি নয়, দীর্ঘদিনের কঠোর ইসলামিক আইন, সামাজিক স্বাধীনতার অভাব, বিদ্যুৎ সংকট, বেকারত্ব, পানির সমস্যা, ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা, সব মিলিয়ে এক বিস্ফোরণ ইরানে। এর পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিও অনেক গুরুত্বপূর্ণ। 2024 সালের 1 এপ্রিল সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েলি বিমান হামলা, এরপর একের পর এক পাল্টাপাল্টি মিসাইল হামলা। এই সময়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও বার্তায় ইরানের জনগণকে সরাসরি উস্কানি দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইসরায়েল ইরানের জনগণের বিরুদ্ধে নয়, যুদ্ধ করছে সরকারের বিরুদ্ধে। এই বক্তব্যই স্পষ্ট ইঙ্গিত দেয় বাইরের শক্তি এই আন্দোলনকে কাজে লাগাতে চাইছে। ইরানের সাথে আমেরিকার বৈরিতা নতুন কিছু নয়। CIA, MI6 এর সম্পৃক্ততার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অনেকে বলছেন এদের সম্পৃক্ততা সরাসরি এখনকার আন্দোলনে। এখন ইরানের সামনে দুটো পথ। এক, কঠোর দমননীতি, এতে সাময়িকভাবে আন্দোলন থামলেও ভবিষ্যতে আবারও বড় একটা বিস্ফোরণের ঝুঁকি থেকে যাচ্ছে, এমনকি গৃহযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 2 নম্বরে পশ্চিমা বিশ্বের সঙ্গে সমঝোতা, কিন্তু প্রশ্ন হচ্ছে উভয় পক্ষই কি সেই পথে হাঁটতে রাজি আছে? ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচিতে এগোয় তবে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের রাজনীতির অন্যতম লক্ষ্য হলো ইরানে রেজিম চেঞ্জ করা। ধরা যাক আয়াতুল্লাহ খামেনির এই শাসনের পতন ঘটে, তখন কি হবে? আজকের আন্দোলনে শোনা যাচ্ছে লং লিভ শাহ, অর্থাৎ পেহলভি বংশের প্রত্যাবর্তনের দাবি। শাহের ছেলে এখন আমেরিকায় অবস্থান করছে। এমন পরিবর্তন হলে ইরান কার্যত পশ্চিমাদের প্রভাবাধীন রাষ্ট্রে পরিণত হতে পারে। এর প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। সৌদি আরব হয়ে উঠবে ইসলামিক বিশ্বের প্রধান শক্তি। ইসরায়েল পাবে একচ্ছত্র সামরিক আধিপত্য। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এতে কি সত্যি ইরানের জনগণের জীবন ভালো হবে কিংবা উন্নত হবে? ইরাকের দিকে যদি তাকাই, উত্তর মিলতে পারে। কট্টর ধর্মীয় বিধিনিষেধ হয়তো কমবে, কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা যে নিশ্চিত হবে এমন কোনো গ্যারান্টি নেই। আজ ইরান দাঁড়িয়ে আছে ইতিহাসের এক সন্ধিক্ষণে। এই বিক্ষোভ কি শাসন বদলাবে নাকি আরও অস্থিরতা ডেকে আনবে ইরানে, সেটি সময়ই বলে দেবে। প্রিয় দর্শক, আজকের এই পর্ব নিয়ে আপনার মন্তব্য জানতে চাই, আপনার অভিমত জানতে চাই। নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।